এই গতদিন সব কিছু পড়ানো হয়েছে, আজ পড়াবো হচ্ছে পয়সনের অনুপাত। খাতা কলম নাও, লেখা শুরু করো। লেখো পয়সনের অনুপাত, ঠিক আছে? পয়সনের অনুপাত। পয়সনের অনুপাত বা পয়সন রেশিও ইংলিশে বলা হয় পয়সনস রেশিও। পয়সনস রেশিও, পয়সনের অনুপাত, ঠিক আছে? এটাই আমরা এখন পড়াবো, পয়সনের অনুপাত। পয়সনের অনুপাত কি ভাই তোমাদের একটু যদি বলি, একটু ভালো করে দেখো। এরকম মনে করো একটা ইয়া নিলাম, এরকম মোটা একটা তার ধরে নাও আর কি, সাপোজ এটা একটা তার, ঠিক আছে? এটা একটা তার। ভাই একটা তার যদি তুমি টেনে লম্বা করো, তাহলে এই তার কি হবে বলো তো? মোটা হবে না সরু হয়ে যাবে? তাহলে অবশ্যই চিকন হয়ে যাবে। একটা তার, মোটা তারকে তুমি যদি একটা রাবার, মোটা রাবারকে দুই হাত দিয়ে টানো, টেনে যদি লম্বা করো, ওই রাবার আগে যতটুকু মোটা ছিল তার চেয়ে কি হয়ে যাবে? চিকন হয়ে যাবে না? তুমি একটু পর্যবেক্ষণ করে দেখবা। ধরলাম নিচ থেকে টানার ফলে দৈর্ঘ্য বিকৃতি হলো, মনে করো পয়সন অনুপাতে দৈর্ঘ্য বিকৃতি হয়। এই তারটা আগে ছিল মোটা, যে দৈর্ঘ্য বিকৃতি হওয়ার জন্য, এদিকে দেখো, মনে করো এখন হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি হওয়ার জন্য এটা হয়ে গেল এখন চিকন, এরকম হইলো, মনে করো এরকম হয়েছে, এরকম হয়ে গেছে। বুঝতে পারছো? মানে পাশ দুই সাইড হচ্ছে কি বলতো, শুরু হয়ে গেছে, চিকন হয়ে গেছে, দৈর্ঘ্য বিকৃতি ঘটেছে। কতটুকু দৈর্ঘ্য বিকৃতি ঘটেছে? এই পর্যন্ত দৈর্ঘ্য তোমার বৃদ্ধি হয়েছে। এর নাম দিলাম হচ্ছে ছোট হাতের এল বা ডেল এল, যাই দাও দিলেই হইলো, ঠিক আছে? এটা দিলাম ডেল এল। আগের দৈর্ঘ্য কত ছিল? আগের দৈর্ঘ্য ছিল এই পর্যন্ত, আগের দৈর্ঘ্য ছিল মনে করো এল, আদি দৈর্ঘ্য। আর এখন কতটুকু বৃদ্ধি পাইছে? এল পরিমাণ। এখন প্রশ্ন হচ্ছে আগের ব্যাসার্ধ দেখো, আগে তারটা ছিল কিন্তু মোটা, আগের ব্যাসার্ধ ছিল মনে করো R1, পরের যে ব্যাসার্ধ হয়েছে এই যে এতটুক ব্যাসার্ধ হয়েছে, পরের নীল কালি দিয়ে দিলাম, পরের ব্যাসার্ধ হয়েছে এতটুক, পরের ব্যাসার্ধ হবে যে এতটুক। এই যে পরের যে ব্যাসার্ধ, এই বন্ধ করো, কে খ্যাক খ্যাক করে কাশে, কোনোটা খোলা রাখবে না সব। মনে করো তোমাদের মাইক্রোফোন বন্ধ, আমি জিজ্ঞেস করলে কথা বলবা, আর যদি না বোঝো খোলা প্রশ্ন করবা। এই আগের দেখো তো, এটা ছিল হচ্ছে আগের যে তার, তুমি টানার আগে মানে যখন মোটা ছিল তার ব্যাসার্ধ ছিল মনে করো R1, এটা R1। এখন এই টানার পরে যে চিকন হইলো, এই যে চিকন তারের ব্যাসার্ধ হচ্ছে R2। পয়সনের অনুপাত কি? পয়সনের অনুপাত এটা এখন দেখাবো তোমাদের। এই পয়সনের অনুপাত মানে হচ্ছে পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। পয়সনের অনুপাত আগের গুলো সব পড়ানো হয়েছে, ডিরেক্ট পড়াইছি তোমাদের। পয়সনের অনুপাত সিগমা দ্বারা প্রকাশ করা হয়। পয়সনের অনুপাত মানে হচ্ছে উপরে লেখা হচ্ছে পার্শ্ব বিকৃতি, পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। এই পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাতকেই বলা হয় পয়সনের অনুপাত। এখানে লিখলাম দৈর্ঘ্য বিকৃতি, ঠিক আছে? পার্শ্ব বিকৃতি, আর এখানে লিখলাম হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। তাহলে পয়সনের অনুপাত কাকে বলা হয় তোমরা খাতায় লেখা নাও। পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাতকেই বলা হয় পয়সনের অনুপাত। তো পয়সনের অনুপাত সব সময় পজিটিভ মান রাখতে হয়। পয়সনের অনুপাত সব সময় হবে ধনাত্মক মান, পজিটিভ ভ্যালু, এটা মনে রাখতে হবে। পয়সনের অনুপাত কখনো নেগেটিভ হওয়া যাবে না। এখন প্রশ্ন হচ্ছে ছেলেবেলে যেটা ভুল করে, এখন পার্শ্ব বিকৃতি কি হলো ভাই বলো তো? এই পার্শ্ব বিকৃতি কি হয়েছে একটু যদি দেখাই। এখানে পার্শ্ব বিকৃতি মানে কি? ব্যাসার্ধ কমে গেছে কত বলো তো এই জায়গায়? এই ব্যাসার্ধর পরিবর্তন এখানে হয়েছে ডেল আর। আগের ব্যাসার্ধ মানে তার মোটা ছিল, আগের ব্যাসার্ধ বড় ছিল R1, পরে তারটা যখন লম্বা হয়ে গেল তারের দুই পাশে চিকন হয়ে যাবে, হইলে ব্যাসার্ধ কমে যাবে R2, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এখন পার্শ্ব বিকৃতিকে কিভাবে করা হয় দেখো। আমি এখানে একটু ভুল করছি, সেটা হচ্ছে
এভাবে লেখা ভালো আমাদের। শেষ ব্যাসার্ধ R2 মাইনাস আদি ব্যাসার্ধ, এবং আমরা জানি আগেই ব্যাসার্ধ তারটা মোটা ছিল, আগেই ব্যাসার্ধ বড় ছিল, তাহলে এখানে মানটা কি আসবে বলো তো? ডেল আর এর মান কি আসবে? নেগেটিভ আসবে না? ডেল আর এর মান আসবে কি? নেগেটিভ। এর ভ্যালু আসবে নেগেটিভ। কেন? বড়, ছোটোর থেকে বড় বিয়োগ দিলে নেগেটিভ মান আসবে। আগেই ব্যাসার্ধ বড় ছিল, মোটা তার ছিল যখন, এখন ব্যাসার্ধ কম হয়ে গেছে। আগে ছিল এখান থেকে এই পর্যন্ত ছিল R1, এটা ছিল R1, আর এখান থেকে এবার এতটুক, এটা শুধু R2, এটা R2। এখনো কে মাইক্রোফোন বন্ধ করনি? এই আফ্রিদি, তুমি একটু দেখো তো কে মাইক্রোফোন বন্ধ করেনি, দেখে আমাকে জানাও তো। ঠিক আছে ভাই সবারই অফ করা আছে। তো তোমারটা এখন বন্ধ করো। তাহলে হবে পার্শ্ব বিকৃতি। এটা হচ্ছে শেষ ব্যাসার্ধ মাইনাস আদি ব্যাসার্ধ। শেষ ব্যাসার্ধই হবে ছোট, ছোটোর থেকে বড় সংখ্যা বিয়োগ দিলে নেগেটিভ হয়, এই জন্য এখানে লিখবো। ঠিক আছে, দেখো তাহলে পার্শ্ব বিকৃতি কি হবে? আদি ব্যাসার্ধে যে ব্যাসার্ধের পরিবর্তন হয় সেটা পার্শ্ব বিকৃতি, এবং দৈর্ঘ্য বিকৃতি কি হয়েছে দেখো তো ভাই? আদি দৈর্ঘ্যের মানে একক দৈর্ঘ্যের যে পরিবর্তন হয়, একক দৈর্ঘ্য, আগের দৈর্ঘ্য ছিল এল, এখন পরিবর্তন হচ্ছে ডেল এল। এখন প্রশ্ন হচ্ছে তাহলে ভাই সামনে একটা মাইনাস কেন? এই সামনে একটা মাইনাস দেওয়া থাকে, এই মাইনাসের তাৎপর্যটা তোমাদের বলি। যেহেতু ডেল আর এর মান নেগেটিভ, তাহলে এই যে ডেল আর ডিভাইডেড বাই আর, এর মানটা আসবে নেগেটিভ। কিন্তু আমি সবসময় বলেছি তোমাদের পয়সনের অনুপাত হবে পজিটিভ হতে হবে, তাহলে এর মান যদি নেগেটিভ আসে, এই যাতে, তাহলে মান তো পয়সনের অনুপাত নেগেটিভ হবে, তাহলে ওই নেগেটিভ আর নেগেটিভ মিলে যাতে প্লাস হয়, এই জন্য সামনে একটা নেগেটিভ দেওয়া হয়। অঙ্ক করার সময় যে উপরেরটার মান আসে নেগেটিভ, এটার মান আসে নেগেটিভ, কারণ ডেল আর এর মান নেগেটিভ। নেগেটিভকে যাই দ্বারা ভাগ দাও না কেন, এই যে পজিটিভ দ্বারা ভাগ দিলে, আর এর মান তো পজিটিভ, ভাগ দিলে অ্যান্সার আসবে নেগেটিভ। যাতে পয়সনের অনুপাত সবসময় ধনাত্মক থাকে, এই জন্যে সামনে একটা নেগেটিভ দেওয়া হয় সূত্রের, যাতে নেগেটিভ আর নেগেটিভ মিলে প্লাস হয়। ক্লিয়ার? তাহলে কি হবে এই সূত্র যদি আর একটু ভালো করে আমরা লিখি, তাহলে সূত্র এটা লিখতে পারবো এরকম হবে। এখানে লিখলাম মাইনাস, উপরে ডেল আর, এল চলে যাবে উপরে, আর নিচে হবে হচ্ছে ডেল এল আর, এটাই হবে আমাদের হচ্ছে পয়সনের অনুপাত সিগমা, এটাই সূত্র। ঠিক আছে, এই মাইনাসের তাৎপর্য কিন্তু আমি আবার বলতেছি, এই মাইনাস কিন্তু এই মাইনাসের না, এটা না, ওই ডেল আর ডিভাইডেড বাই আর এর মান নেগেটিভ হয় অঙ্ক করার সময়, কিন্তু আমাদের পয়সনের অনুপাত হতে হবে পজিটিভ। তাই এই নেগেটিভকে পজিটিভ বানানোর জন্য সামনে একটা সূত্রের সামনে একটা নেগেটিভ বসানো হয়। ঠিক আছে, মনে থাকে জানো। এর পরের পেজে চলে গেলাম, এদিকে দেখো পরের পেজে হচ্ছে এরকম, যদি এরকম হয়, তোমাদের কি দিয়ে পড়াইছিলাম জানি না, দৃঢ়তার গুণাঙ্ক কি দ্বারা পড়াইছিলাম, বা দৃঢ়তার গুণাঙ্কর কিন্তু অনেকগুলো নাম আছে, কিন্তন গুণাঙ্ক, বুঝাইছে বিকৃতি গুণাঙ্ক, যাই বলো না কো। এই দৃঢ়তার গুণাঙ্ককে আমরা কি দ্বারা প্রকাশ করেছিলাম তোমাদের যখন পড়াইছিলাম, বলো তো ভাই, কারো মনে আছে? কারো? আচ্ছা, ধরে নিলাম দৃঢ়তার গুণাঙ্ককে আমরা মনে করি এটা দ্বারা প্রকাশ করছি, ধরে নাও, নিলেই হলো ভাই, সমস্যা নেই। বা এখন ইয়াং গুণাঙ্ক, ঠিক আছে, ইয়াং গুণাঙ্ককে প্রকাশ করলাম হচ্ছে ওয়াই দ্বারা। এরপরে যদি আয়তন গুণাঙ্ককে কে দ্বারা প্রকাশ করি, যদিও তোমাদের পড়ানোর সময় আয়তন গুণাঙ্ককে লিখেছিলাম ইটা, লিখলেই হলো। ধরো এখানে পরিচয় দৃঢ়তার গুণাঙ্কই হচ্ছে মনে করো ইটা দিছি, ঠিক আছে, তোমাদের বেলায় দিছিলাম হচ্ছে এই দৃঢ়তার গুণাঙ্ক বা কিন্তন গুণাঙ্কটা কে দ্বারা প্রকাশ করেছিলাম, একই ব্যাপার করলেই হলো, ফিজিক্সে কোনো নির্দিষ্ট নিয়ম নাই যে এটা দ্বারাই করতে হবে। ধরে নাও এবার দৃঢ়তার গুণাঙ্ক এটা দ্বারা প্রকাশ করেছি, ইয়াং গুণাঙ্ক ওয়াই দ্বারা প্রকাশ করছি, আয়তন গুণাঙ্ক মনে করো, আয়তন গুণাঙ্ক মনে করো হচ্ছে কে দ্বারা প্রকাশ করছি, সাপোজ
আর পয়সনের অনুপাত, পয়সনের অনুপাত, পয়সনের অনুপাত সিগমা দ্বারা প্রকাশ করছি। যদি হয় এটা হায়ার লেভেলের পড়া, এদের এই এই যে সম্পর্ক কিভাবে এটা জানার দরকার নাই, তোমরা এখন লোয়ার লেভেলে আছে, যখন ফিজিক্সে অনার্স করবা তখন এটা জানতে পারবা। 1 নম্বর দেখাই, ইয়াং গুণাঙ্ক y ইকাল টু এর সাথে সম্পর্ক 3k 1 মাইনাস 2 সিগমা। এটা 2 নম্বর সমীকরণ। এটা ইয়াং গুণাঙ্ক, y মানে ইয়াং গুণাঙ্ক, k মানে হচ্ছে কি বলতো এখানে আয়তন গুণাঙ্ক কিন্তু, আর সিগমা মানে তো জানোই পয়সনের অনুপাত। ইয়াং গুণাঙ্কর সাথে আয়তন গুণাঙ্কর সম্পর্ক এটা। এবার ইয়াং গুণাঙ্কর সাথে দৃঢ়তার গুণাঙ্কের সম্পর্ক যদি দিই 2 ইটা 1 প্লাস হচ্ছে সিগমা হয়। এবার 3 নম্বর যদি বলি, ঠিক আছে, এই পয়সনের অনুপাতের সাথে সম্পর্ক, এগুলো একটু মনে করার চেষ্টা করবো, না মনে করলেও সমস্যা নেই, এগুলো দ্বারা তোমাদের অঙ্ক আসবে না। আমি একটা দেখাবো পয়সনের অনুপাতের রেঞ্জ কত, তাই এটা দেখাচ্ছি। 3k মাইনাস 2 ইটা। এই এখনো কার অন আছে গো? একটু পর আসতেছে, দেখি তো যায়। এই কার অন ছিল বলো তো একটু? এটা। এবার হচ্ছে 4 নম্বর, 9y ইকাল টু হচ্ছে 1 ডিভাইডেড বাই k প্লাস হচ্ছে 3 এটা। এটা হচ্ছে সম্পর্ক কয়টার সাথে। এখন যদি বলো ভাই এগুলা কিভাবে আসলো, এগুলা তোমাদের সিলেবাসে নাই, এমনিতে দেখালাম যে এই ইয়াং গুণাঙ্কর সাথে, বা এই যে ইয়াং গুণাঙ্কর সাথে এই প্রথমটার হচ্ছে তোমার আয়তন গুণাঙ্কের সম্পর্ক, ইয়াং গুণাঙ্কর সাথে এটা হচ্ছে তোমার দৃঢ়তার গুণাঙ্কের সম্পর্ক 2 নম্বর। এটা হচ্ছে এটা সিগমা, 6 না কিন্তু এটা সিগমা, ঠিক আছে, এটা কিন্তু সিগমা। সিগমার সাথে এদিকে দেখো তো ভাই, পয়সনের অনুপাতের সাথে আয়তন গুণাঙ্ক দৃঢ়তার গুণাঙ্কর সম্পর্ক এটা। লাস্টেরটা হচ্ছে ইয়াং গুণাঙ্কর সাথে আয়তন গুণাঙ্ক এবং দৃঢ়তার গুণাঙ্কের সম্পর্ক। এখন আমরা দেখব পয়সনের অনুপাত কত হয় সেটা দেখার জন্য এই 3টা নিলাম। এইবার এখানে গেলাম, যে এখন দেখো এই এমসিকিউ কিন্তু তোমাদের আসবে, আমি যখন এটা যেই এমসিকিউ বোঝানোর জন্য আমি করাচ্ছি সেই এমসিকিউটাই শুধু মনে রাখবা, তাহলেই হলো। এখন আমরা জানি কি, এখান থেকে দেখলাম আমরা জানি ওই যে উপরে দেখলাম y ইকাল টু 2 ইটা, 2 নম্বর সূত্রটা নিয়ে কাজ করতেছি, 1 প্লাস সিগমা, এটা আমরা জানি, ঠিক আছে। তার মানে হচ্ছে দৃঢ়তার গুণাঙ্কর সাথে ইয়াং গুণাঙ্কের সম্পর্ক এটা। তাহলে এখন ইটা ইকাল টু কি হবে এখান থেকে, মানে দৃঢ়তার গুণাঙ্ক, দৃঢ়তার গুণাঙ্ক উপরে হবে y ইয়াং গুণাঙ্ক, আর নিচে হবে হচ্ছে 2 1 প্লাস সিগমা। এই খাতা কলম নিয়ে লেখা শুরু করে দাও কিন্তু, এটা পেলাম, আমার সাথে সাথে লিখবা। আবার কি পাইলাম আরেকটা দেখো তো ভাই, এখানে প্রশ্ন হচ্ছে ইটার মান, এই উপরে আছে ইয়াং গুণাঙ্ক, ইটার মান সবসময় কি হয়, পজিটিভ হয়। তাহলে ইটার মান মানে হচ্ছে কিসের মান, দৃঢ়তার গুণাঙ্ক। তাহলে পজিটিভ হতে হলে এখন দেখো তো ভাই, ইয়াং গুণাঙ্ক তো বস্তু সেম, ইয়াং গুণাঙ্ক সেম, তাহলে কি হবে, নিচেরটা কি হতে হবে, নিচের যেটা মান আছে নেগেটিভ হওয়া যাবে না, তো জিরো হওয়া যাবে না, জিরো হলে মান হবে কি ইনফিনিটি। তাহলে নিচেরটার মান অবশ্যই কি হতে হবে, ইয়াং গুণাঙ্ক যেহেতু পজিটিভ হয় তাহলে নিচের মান অবশ্যই জিরোর চেয়ে বড় হতে হবে নিচেরটা, যেহেতু দৃঢ়তার গুণাঙ্ক, এদিকে দেখো তো ভাই দৃঢ়তার গুণাঙ্ক সবসময় পজিটিভ হয়, পজিটিভ, ঠিক আছে। আচ্ছা, এটাও তাহলে কি আমরা জানি হচ্ছে পজিটিভ, তাহলে এই অ্যান্সার পজিটিভ, এটা পজিটিভ হলে নিচেরটা পজিটিভ হতে হবে, তাই পজিটিভ মানে জিরোর চেয়ে বড়, জিরোর চেয়ে যদি বড় হতে হয় তাহলে এখানে কি হতে হবে, 1 প্লাস সিগমা, এই 2 ওপারে যদি 0কে ভাগ দাও, 0কে 2 দ্বারা ভাগ দিলে 0ই হয়, এটা হবে। এবং এখানে কি হবে, সিগমা হতে হবে দেখো -1-এর চেয়ে বড়, এটা একটা পাইলাম, সিগমা হতে হবে হচ্ছে -1-এর চেয়ে বড়। এবার আরেকটা কন্ডিশন নিয়ে যদি কাজ করি, এবার কাজ করবো হচ্ছে 1 নম্বর সমীকরণ নিয়ে, ওই যে উপরের 1 নম্বর, 1 নম্বর নিয়ে যদি কাজ করি, 1 নম্বরে কি ছিল, 1 নম্বরে আছে হচ্ছে y ইকাল টু, আচ্ছা বড় হাতের y লিখি,
ওয়াই ইকাল টু আছে হচ্ছে 3k 1 মাইনাস 2 সিগমা, এটা আছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কে ইকাল টু কত হবে? কে ইকাল টু হবে হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই 3 1 মাইনাস 2 সিগমা। তাহলে এটাও কে এর মান পজিটিভ হয়, তাহলে এটা পজিটিভ হতে হলে কি হতে হবে? অতএব তাহলে নিচেরটা পজিটিভ হতে হবে, তার মানে কি হতে? 1 মাইনাস 2 সিগমা, এই মানটা পজিটিভ মানে জিরোর চেয়ে বড় হতে হবে। তো জিরোর চেয়ে বড় হলে কি হয়? এই 3 দ্বারা যখন ভাগ দাও তাহলে 1 মাইনাস 2 সিগমা, এই মান জিরোর চেয়ে বড় হতে হবে। তারপরে এবার ক্যালকুলেশন করলে 2 সিগমা যদি ওই পাশে যায়, ওই পাশে গেলে মানে 1 গ্রেটার দেন হবে কি বলো তো ভাই? 2 সিগমা। এরা সমান সমানের মতো কাজ করে, মাইনাস ওপরে গেলে প্লাস হয়। এটা একটু উল্টায় লিখলাম, তার মানে 2 সিগমা কি হবে? এই 1ই বড় হবে, তার মানে 2 সিগমা ছোট 1 এর চেয়ে, এটা লিখলাম। এবার সিগমার মান কি হতে হবে বলো? হাফ হতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম সর্বসাফল্যে? দেখো তো সিগমার মান এরা আসে। পয়সনের অনুপাত কত হতে হবে? পয়সনের অনুপাত -1 এর চেয়ে বড়, হাফের চেয়ে কি হবে ভাই? এটা সমান সমান দিলাম, হাফের চেয়ে ছোট। এই জিনিসটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, 100% ইম্পর্টেন্ট। পয়সনের অনুপাত হবে -1 এর চেয়ে বড়, আর হাফের চেয়ে কি হবে? ছোট। এটা হচ্ছে পয়সনের অনুপাত। ঠিক আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ, এমসিকিউ এর জন্য। এবং সিকিউ যখন সলভ করবে কনসেপ্টটা লাগবে, পয়সনের অনুপাত হচ্ছে -1 এর চেয়ে কি হতে হবে বলো তো ভাই? বড়, এবং হাফের চেয়ে ছোট। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, কোন কোন বই কি দেওয়া আছে তোমাদের একটু দেখাচ্ছি। ঠিক আছে, বাস্তবে যে পয়সনের অনুপাত পাওয়া যায় সেটা একটু দেখাই। বাস্তবে যে পয়সনের অনুপাত পাওয়া যায় তার মান হয় জিরোর চেয়ে বড়, হাফের চেয়ে ছোট। এই জন্য অপশানে যদি এটা না থাকে, এই যে এটাই হচ্ছে সবচেয়ে 100% রাইট, 100% রাইট। এটা এর মধ্যে কোনো নিখুঁত, এটা খুদ নাই। বাস্তবে দেখা যায় পয়সনের অনুপাত মানে পৃথিবীতে 90% বস্তুর ক্ষেত্রে পয়সনের অনুপাত, বোঝা গেছে? বা সিগমা এর মান, পয়সনের অনুপাত মানে তো সিগমা এর মান। সিগমা এর মান হয় হচ্ছে জিরোর চেয়ে বড়, হাফের চেয়ে ছোট। মাইনাস মান পাওয়া যায় না প্রায় কত বস্তুর মধ্যে পৃথিবীতে? মনে করো এটা সিগমা, ঠিক আছে? প্রায় মনে করো 99% বস্তুতে এরকম হয়। এই 1% বস্তু যেটা থাকে, কিছু ফর্ম জাতীয় বস্তু থাকে, এই যে লোহার নেট থাকে না, যেরকম এরকম রাবারের যদি নেট হয় বা তুলি যদি টানো, একদিকে চিকন হবে আর একদিকে বড়, বুঝা গেছে? কিছু ফর্ম জাতীয় বস্তুর জন্য ঋণাত্মক মান হয়, ফর্ম। এই যে এরকম অনেক সময় থাকে না, এরকম তার জালি, এরকম, এগুলাতে মনে করো একদিকে টান দিবা আর একদিকে কি হয়? প্রসারিত হয়, এরকম। তাহলে কিছু ফর্ম জাতীয় বস্তুর খালি কি হয় বলো তো ভাই? কিছু ফর্ম, ওই যে তোমরা বিছানায় যেটা মনে করো, ওই যে যে ফর্ম দেখো, ফর্মের উপরে যেটা কি করা হয় বলো তো ভাই? চাদরটা পাড়া হয়, সেই ফর্ম। বা আমরা যেটা বলি ওই যে তুলি আর কি, তাহলে ফর্ম জাতীয় পদার্থ বা অক্সাটিক ম্যাটেরিয়াল বলা হয় একে। তাহলে ফর্ম জাতীয় বস্তুর জন্য, বস্তুর জন্য কি হয় বলো তো ভাই? এই যে পয়সনের অনুপাত, সিগমা এর মান ঋণাত্মক হয়, মান ঋণাত্মক হয়। বুঝছে? এটা সবসময় মাথায় রাখবা। প্রশ্নতে যদি দেখো অপশানে উপরেরটা নাই, এই নিচেরটা কিন্তু অপশানে থাকবে, তখন এটা দিতে হবে অ্যান্সার, যে জিরোর চেয়ে বড়, হাফের চেয়ে ছোট। আর যদি দুটাই একসাথে থাকে উপরেরটা অ্যান্সার হবে। এটা যেন মাথায় থাকে, এটা তোমাদের আসবেই। বোঝা গেল? আচ্ছা, এই সবার যদি বোঝা হয়ে যায় পরের পেজে চলে গেলাম। আর যদি কারো তোলা বাকি থাকে স্পিকার অন করে জানাবা। ওই ভাই একটু ছোট করেন তো, আমি স্ক্রিনশট মারি। লেখনি, এই পিডিএফ দিয়ে দেবো লাস্টে, পড়ার শেষে পিডিএফ দেবো। স্ক্রিনশট মারে কি করবা? খাতায় যদি তুলতে থাকো, তোলা হয়েছে কিনা জানো? তোলা হয়েছে? আচ্ছা, পরের পেজে চলে গেলাম। লেখো কোশ্চেন 1। কোশ্চেন 1 বুয়েটের প্রশ্ন দেখাই 17-18 সালের, এই পয়সনের অনুপাতের উপর ভিত্তি করে বুয়েটের রিটেন আসছিল। হ্যাঁ,
অ্যাডমিশন টেস্টে। এটা আসছিল 2017-18 সেশনে। তো কি প্রশ্ন একটু লেখো। 2 মিলিমিটার ব্যাসের একটি ইস্পাতের পাতের দৈর্ঘ্য 2 মিলিমিটার ব্যাসের একটি ইস্পাতের পাতের দৈর্ঘ্য পাতের দৈর্ঘ্য 15% 15% বৃদ্ধি করতে কত কিলোনিউটন বল প্রয়োগ করতে হবে? কত কিলোনিউটন বল প্রয়োগ করতে হবে, এটাই হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, এবং সাথে আরো বলা আছে এর ফলে তারের ব্যাসার্ধ কতটা পরিবর্তন হবে। আরেকটা প্রশ্ন, এর ফলে তারের ব্যাসার্ধ কতটা পরিবর্তন হবে। কতটা পরিবর্তন হবে। বুঝছে? এখন বলা আছে ভাই এখানে দেখো ওই তারটা ছিল ইস্পাতের, এবার বলা আছে যে ব্র্যাকেটের মধ্যে বলে দিছে ইস্পাতের ইয়াং গুণাঙ্ক ইয়াং গুণাঙ্ক ইয়ং হয়, আচ্ছা লেখো ইয়ং গুণাঙ্ক 2 × 10⁻11 নিউটন মিটার ইনভার্স 2 এবং পয়সনের অনুপাত বলা আছে হচ্ছে 0.25। এটাই হচ্ছে ম্যাথ। ঠিক আছে, তোলা হলে বলো, আমরা হচ্ছে সলিউশন শুরু করবো আর কি। এটা আসছিল হচ্ছে বুয়েট 17-18 সেশনে এই আর কি। তাহলে আমরা সলিউশন শুরু করি। 2 মিলিমিটার ব্যাসের, কিন্তু ব্যাসার্ধ বলেনি ভাই, সবসময় লক্ষ্য রাখবো প্রশ্নতে কি বলেছে, ব্যাস না ব্যাসার্ধ। এখানে বলেছে হচ্ছে ব্যাসের একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য কত পার্সেন্ট বৃদ্ধি করতে হবে, আগে যা ছিল তার 15% বৃদ্ধি করতে হবে। কত কিলোনিউটন বল প্রয়োগ করতে হবে, তার ফলে তারের ব্যাসার্ধ কতটা পরিবর্তন হবে। তো ভাই তুমি যদি কি করো ভাই বলো তো, দৈর্ঘ্য বৃদ্ধি করো, অবশ্যই তারের ব্যাসার্ধ কি তার চিকন হয়ে যাবে, তারের ব্যাসার্ধ কমে যাবে, সেই পরিবর্তনটা কত আমরা দেখবো। এখন সলিউশনে গেলাম, সলভ। ঠিক আছে, সলভে আমরা জানি ইয়াং গুণাঙ্ক ইকাল টু দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য পীড়ন মানে এফ ডিভাইডেড বাই এ, আর দৈর্ঘ্য বিকৃতি ছোট হাতের এল ডিভাইডেড বাই এল, এটা তো জানি। দৈর্ঘ্য বিকৃতি মানে হচ্ছে একক দৈর্ঘ্যে দৈর্ঘ্যের যে পরিবর্তন হয়, তাহলে কি হবে এফ এ এল চলে যাবে উপরে এবং নিচে থাকবে কি বলতো এ ছোট হাতের এল। ক্লিয়ার? এখন কত বল প্রয়োগ করতে হবে, বল চাইছে, বল মানে কি যে এখানে এটা চাইছে, এই বল চাইছে, বলটা এবারে রাখলাম, এই যে বলটাই তো চাইছে এফ। তাহলে বল যদি চেয়ে থাকে তাহলে কি হবে, ওই ইয়াং গুণাঙ্কের সাথে সম্পর্ক এফ ইকাল টু হবে এই যে এ এল উপরে চলে যাবে, তাহলে কি হবে ইকাল টু ওয়াই এ এল উপরে চলে গেল এবং নিচে থাকলে হচ্ছে কি বলতো ভাই শুধু এল। বোঝা গেছে? তাহলে অতএব আমরা বলতে পারি বল ইকাল টু কত হবে, মানগুলো বসাই। এই যে মান বসালাম, দেখ ভাই বেকা হয়ে গেল। আচ্ছা, ওয়াই মানে ইয়াং গুণাঙ্ক দেওয়া আছে স্টিলের, এই যে তারটা হচ্ছে কিন্তু ইস্পাতের বা স্টিলের, সেই স্টিলের ইয়াং গুণাঙ্ক 2 × 10⁻11। এই জিনিসটা মনে রাখবে, এটা একটা এমসিকিউ, প্রায় বলছি আমি কিন্তু। এখন ধরে নিলাম তারের আদি দৈর্ঘ্য এল। ঠিক আছে, তাহলে এখন দেখো তো ভাই, যদি তারের আদি দৈর্ঘ্য এল হয়, এই যে আদি দৈর্ঘ্য যেহেতু আদি দৈর্ঘ্য কত বলা নাই, ধরে নিলাম আদি দৈর্ঘ্য এল, তাহলে কত দৈর্ঘ্য বৃদ্ধি কত করতে হবে, এল ইকাল টু কত হতে হবে, আদি দৈর্ঘ্যের কত পার্সেন্ট বৃদ্ধি করতে হবে বলো, 15%। ঠিক আছে,
আদি এর এদিকে দেখো ভাই, আদি দৈর্ঘ্য যদি এল হয়, এর হচ্ছে 15%। 15% দৈর্ঘ্য বৃদ্ধি করতে হবে, এটাই হবে ছোট হাতের এল। তাহলে কত হবে? পার্সেন্ট মানে উপরে 15, নিচে 100, তাহলে কত হবে? এই যে উপরে 15, নিচে 100 ইন্টু এল, তার মানে হবে এই যে 15কে 100 দ্বারা ভাগ দিলে 0.15 এল। এটাই হবে হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি। এটা নিয়ে আমরা কাজ করবো আর কি। আচ্ছা, এটা গেল। এবং তারের দেখো তো ভাই কি চাইছে বলো তো ভাই, ব্যাস কত বলেছে? 2 মিলিমিটার। এই তারের ব্যাস বলেছে 2 মিলিমিটার। এই যে এককগুলো সাইডে লিখলাম আমি। 2 মিলিমিটার যদি বলে থাকে তারের ব্যাস, ব্যাস কিন্তু ডায়ামিটার 2 মিলিমিটার, তাহলে তারের ব্যাসার্ধ কত হবে? 2 দ্বারা ভাগ করলে 1 মিলিমিটার, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। এই মিলিমিটার থেকে যদি তুমি মিটারে রূপান্তর করতে পারো 1000 দ্বারা ভাগ বা 10⁻³ দ্বারা গুণ, এই যে মিটার হইলো। এখন তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি হবে? পাই আর স্কোয়ার। ঠিক আছে, পাই মানে তো জানো 3.1416 ইন্টু আর স্কোয়ার মানে কি হবে? আর স্কোয়ার মানে এখানে হবে হচ্ছে এই যে আর এর মান আমরা পাই গেলাম 1 ইন্টু 10⁻³ তার উপর স্কোয়ার। এই স্কোয়ার দিলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়। ঠিক আছে, পাওয়ারে পাওয়ারে গুণ হলে এখানে কি থাকবে? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 3.1416 ইন্টু 10⁻³ হবে হচ্ছে 6। এই তো এত মিটার স্কোয়ার। তো এই মানগুলো আমরা এখন বসাবো। এই বসালাম, এটা বসাইছি ওয়াই এর মান, এখন বসাবো এর মান। এর মান কত পেলাম? 3.1416 ইন্টু 10⁻⁶, এটা পেলাম। এল কত পেলাম? এই ছোট হাতের এল, এই যে ছোট হাতের এল রেখে আসছি, কত? 0.15। এই আদি দৈর্ঘ্য যেহেতু জানি না, 0.15 এল। আদি দৈর্ঘ্য কত ধরেছি? এই যে এল ধরেছি, আর এল আর এল কাটে। এই ক্যালকুলেশন করলে যেটা আমরা পাই সেটা হচ্ছে 9.42। তোমাদের হাতে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেশন করবা। 10⁴ নিউটন। ঠিক আছে, তো কিলো নিউটন এসেছে ভাই। তো 1000 নিউটন সমান সমান 1 কিলো নিউটন। তাহলে তুমি এটা কত দ্বারা ভাগ করতে হবে? যেহেতু কিলো নিউটন আছে, আমরা নিউটনে বের করছি, তাহলে 1000 দ্বারা ভাগ 9.42 ইন্টু 10⁴। এই এখানে যদি কিলো নিউটনে রূপান্তর করতে চাই তাহলে কত দ্বারা ভাগ করব? 1000 দ্বারা ভাগ মানে কি 10⁻³। এবার কি হয়ে গেল? এটা কিলো নিউটন। ঠিক আছে, এই যে কিলো নিউটন হইলো। তাহলে কিলো নিউটন হলে কি হবে? নিচে দেখো তো, নিচেরটা উপরে গেলে কি হবে? 9.42 ইন্টু, তাহলে এখানে কি থাকবে ভাই বলো তো? শুধু এই উপরে 10⁻³ উপরে গেলে ইনভার্স হয়, তাহলে 4 থেকে 3 বাদ গেলে একটা থাকে, এত কিলো নিউটন। 10 দ্বারা গুণ হলে কত হবে? এই যে পয়েন্ট এবারে চলে আসবে, তাহলে 94.2 কিলো নিউটন। একটা অ্যান্সার আমরা পাইছি, এত কিলো নিউটন। এখন প্রশ্ন হচ্ছে আর একটা চাইছে, সেটা বলেছে হচ্ছে পার্শ্ব বিকৃতি কত হবে। ঠিক আছে, তাহলে পার্শ্ব বিকৃতি কত হবে সেটা আমরা বের করি। পয়সনের অনুপাত যেহেতু দেওয়া আছে ভাই, পার্শ্ব বিকৃতি আমরা জানি পয়সনের অনুপাত মানে কি হচ্ছে, কি বলে পড়ালাম? পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। তাহলে পার্শ্ব বিকৃতি কত ছিল? এদিকে দেখো তো ভাই, ডেল আর ডিভাইডেড বাই আর। আর দৈর্ঘ্য বিকৃতি কালটা কত ছিল? এই যে এল ডিভাইডেড বাই এল। সেখান থেকে আমরা কি পাইছিলাম? ডেল আর এল ডিভাইডেড বাই আর এল। এই তো, এখন আমাদের চাইছে হচ্ছে ভাই পার্শ্ব বিকৃতি কত হবে, তার মানে আর এর মান চাইছে, আর এর মান। ঠিক আছে, এই প্রশ্ন হচ্ছে যে ভাই আপনার তো এখানে মাইনাস ছিল, মাইনাসটা দিলেন না কেন? ভাই মাইনাসটা কেন দিলাম না, এটা আমরা জানি যে দৈর্ঘ্য যদি বৃদ্ধি হয় কি হবে বলতো ভাই? পার্শ্ব কি ব্যাসার্ধ কমে যাবে, ওটা আমরা লিখে দেবো অঙ্কতে, তাই মাইনাসটা দিলাম না। তাহলে কি হবে এখানে বলতো ভাই? ডেল আর ইকাল টু হবে, এগুলা যাবে উপরে, তাহলে কি হবে? সিগমা আর এল ডিভাইডেড বাই, এই এখন দেখো এই যে এগুলা উপরে দিলাম, এটার সাথে এটা নিয়ে কাজ করতেছি, তাহলে এটা যাবে উপরে আর এখানে এল আসবে নিচে। তাহলে এর নিচে যদি আসে তাহলে কি হবে? এই যে এল নিচে দিলাম। এখন যদি মান বসাই তাহলে কি হবে একটু দেখো। পার্শ্ব বিকৃতি ইকাল টু সিগমার মান দেওয়া আছে, অঙ্কতে বলা আছে 0.25। ঠিক আছে, এই সিগমার মান বসালাম 0.25। আচ্ছা, এবার দেখো তো ভাই, সিগমার মান বসাইছি, পজিটিভ মানই বসাই দিছি।
এখন আর এর মান কত? এই আর এর মান কত ছিল বলো? আর এর মান ছিল হচ্ছে আমাদের আর এর মান ছিল কত হিসাব করলাম, এই যে এখানে আর মানে হচ্ছে 1 × 10⁻³ মিটার। লাগো সমস্যা নাই, কিন্তু প্রশ্ন হচ্ছে ভাই এখানে কিন্তু চাইছে এই যে বড় হাতের আর মানে কি বলো তো? এটা মানে কিন্তু আদি ব্যাসার্ধ 1 × কত আছে পাইলাম হচ্ছে আমরা, দেখো তো ভাই এই যে তারের 1 × 10⁻³। ঠিক আছে, এটা কি বৃদ্ধি হয়েছিল নাকি? একটি তারের এত ব্যাসের একটি ইস্পাতের পাতের দৈর্ঘ্য, ঠিক আছে, এটা মনে করো আর, তাহলে কত হবে 1 × 10⁻³ ইউটিউবে আপলোড করে দেবে না, গোটা না লিখলে এই কে কোনো রে সমস্যা নেই। কথা বলে? কে কে? এই আফ্রিদি কি হয়েছে বলো তো? এই কে কথা বললো আফ্রিদি? খালি শুধু প্রশ্ন জিজ্ঞেস করবা, অন্য তোমাদের কোনো কথা নাই, বোবা হয়ে থাকবা। যদি কোনো জায়গায় না বুঝতে পারো সেই জায়গায় প্রশ্ন জিজ্ঞেস করবা যে ভাই এটা বুঝিনি। একটা কেন 1000টা প্রশ্ন জিজ্ঞেস করো, সমস্যা নেই, কিন্তু আন্দাজে কথা বলবে না, ঠিক আছে? এই আর গেল এটা এল কত? এল কিছুক্ষণ আগে ক্যালকুলেশন করে আমি দেখালাম 1.5 এল। আদি দৈর্ঘ্য যদি এল হয় তাহলে এখানে এল দিলাম, এল এল কাটে, এটা কাটলে তোমাদের অ্যান্সার হয় হচ্ছে যেটা আসবে সেটা থেকে তুমি যদি মিলিমিটারে রূপান্তর করো মিটারে আসবে, প্রথমে মিলিমিটারে করলে হবে 0.075 মিলিমিটার, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, কারো কোনো সমস্যা এবার বলো, কোনো সমস্যা? কারো কোনো সমস্যা থাকলে বলো যে ভাই এই জায়গায় বুঝিনি। আচ্ছা ধরে নিলাম সবাই বুঝিছো, ঠিক আছে। এবার লাগো স্থিতিস্থাপক বিভব শক্তি। এবার তোমাদের যেটা করবো সেটা হচ্ছে স্থিতিস্থাপক বিভব শক্তি, সেটা ক্যালকুলেশন করাবো। ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি, পরের পেজে গেলাম। স্থিতিস্থাপক স্থাপক বিভব শক্তি, লাগো ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি। ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি, ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি, ঠিক আছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে স্থিতিস্থাপক বিভব শক্তি আমরা পরিমাপ করব, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকস। প্রথমে আসি 1 নম্বর যেটা কাজ করব সেটা হচ্ছে 1 নম্বর কয়েকটার জন্য করব। প্রথমে করব হচ্ছে দৈর্ঘ্য বিকৃতির জন্য কৃত কাজ, দৈর্ঘ্য বিকৃতির জন্য কৃত কাজ। দৈর্ঘ্য বিকৃতির জন্য কৃত কাজ, এই আজকে হচ্ছে ধৈর্য নেওয়া পড়বা, এই অধ্যায়ের আমি ডিরেক্ট পরীক্ষা নেবো তোমাদের, আজ যতক্ষণই লাগে শেষ করবো এই অধ্যায়। দৈর্ঘ্য বিকৃতির জন্য কৃত কাজ, এখানে মনে করো উপরে একটা বস্তু ঝুলায় রাখছি, মনে করো এই আদি তার, এটা আদি দৈর্ঘ্য মনে করো ছিল এরকম, এটা আদি দৈর্ঘ্য তার। এই তার আগের দৈর্ঘ্য ছিল হচ্ছে মনে করো এল, এল দৈর্ঘ্যের তার ছিল এটা এল। এবার আমরা করলাম কি, এইবার এখানে যদি দেখো এই বরাবর ছিল তারের দৈর্ঘ্য, এখন করলাম কি এই তারের দৈর্ঘ্য মনে করো দ্বিতীয়তে এরকম হয়ে গেছে আর কি, এই যে এরকম লম্বা হয়ে গেছে, এরকম হয়ে গেছে লম্বা এই তারের দৈর্ঘ্য। এরকম লম্বা কিভাবে হলো? লম্বা হলো এই জায়গায় মনে করো একটা বস্তু ঝুলানোর জন্য, এম ভরের বস্তু, ঠিক আছে। এম ভরের বস্তু যদি ঝুলাই দিই তাহলে নিচের টান লাগবে কত, এমজি, মানে এটা ওজন। এই ওজনটা হবে উপরে যে বল লাগবে প্রত্যয়নী রিস্টোরেশন ফোর্স, উপরে যে বল লাগবে রিস্টোরেশন ফোর্স তার সমান ডাব্লিউ ইকাল টু এখানে এফ। এবং এই তারের আরো কি বৈশিষ্ট্য, যে অবস্থায় ছিল সেই অবস্থায় এই তারের হচ্ছে আরো যেগুলো বৈশিষ্ট্য সেগুলো একটু বলি। সেটা হচ্ছে এই তারের দৈর্ঘ্য ছিল এল, ইয়াং গুণাঙ্ক ছিল ওয়াই,
এবং এই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ছিল এ, মনে করো, এবং যতটুক দৈর্ঘ্য বৃদ্ধি হলো এই তারের এই বরাবর দৈর্ঘ্য হয়ে গেছে। এখন সেই দৈর্ঘ্য বৃদ্ধিটা হচ্ছে ছোট হাতের এল। একটা তারের উপর কত ফোর্স লাগালাম, এমজি ভরের বস্তু ঝুলে দেওয়ার ফলে, আর তারের আদি দৈর্ঘ্য ছিল এল, তারের টির ইয়াং গুণাঙ্ক হচ্ছে ওয়াই, আর তারের আদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ছিল এ। এই তারটি এখন এল পরিমাণ লম্বা বৃদ্ধি পাইছে, যে ছোট হাতের এল পরিমাণ, এই যে লাল চিহ্ন দিচ্ছি যদি না বোঝো, যে এতটুকু পরিমাণ বৃদ্ধি পাইছে। বৃদ্ধি পাওয়ার ফলে এদিকে দেখো কি পার্শ্ব বিকৃতি ঘটে গেছে। তাহলে দৈর্ঘ্য বিকৃতির জন্য কৃত কাজ কত হবে আমরা যদি বের করি, এদিকে দেখো তো ভাই, তাহলে আমরা জানি ইয়াং গুণাঙ্ক ইকাল টু কি, দৈর্ঘ্য বিকৃতি ডিভাইডেড বাই কি, এদিকে দেখো পীড়ন ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এফ এল ডিভাইডেড বাই হচ্ছে এ এল। তাহলে এখান থেকে এফ ইকাল টু কত হবে, এফ ইকাল টু হবে হচ্ছে ওয়াই এ এল ডিভাইডেড বাই এল। ঠিক আছে, তো এভাবে আমরা লিখতে পারি ওয়াই ইন্টু, একটু সাজুগুজু করে লিখলাম আর কি, এখানে লিখলাম হচ্ছে এ। তাহলে ভাই এখন আমরা যেটা করতে পারি, এদিকে দেখো তো ভাই, এল দৈর্ঘ্য বৃদ্ধির জন্য কৃত কাজ কত হবে লিখতে পারি, এল দৈর্ঘ্য, এটা বল লাগিয়েছে তারের উপরে, বলটা বের করলাম, এল দৈর্ঘ্য বৃদ্ধির জন্য কৃত কাজ, জন্য কৃত কাজ। তাহলে এল দৈর্ঘ্য বৃদ্ধির জন্য কৃত কাজ কত হবে সেটা আমরা একটু দেখতেছি। এল দৈর্ঘ্য বৃদ্ধির জন্য কৃত কাজ হবে ডাব্লু ইকাল টু, ভাই দেখো এই তারের যখন এখানে দৈর্ঘ্য ছিল, এখান থেকে দৈর্ঘ্য বৃদ্ধি হয়নি, মানে 0 থেকে কত পর্যন্ত দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে বলো, লাস্ট কত হয়েছে, এল হয়েছে। প্রথম অবস্থায় যখন এই যে এম ভরের বস্তু ঝুলানো হয়নি, তারের দৈর্ঘ্য বৃদ্ধি ছিল 0, মানে কোনোই বৃদ্ধি হয়নি, বস্তু ঝুলানোর পরে বৃদ্ধি হইতে 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 এল পর্যন্ত হয়েছে মনে করো। এই জন্য দিব দেখো তো ভাই, আপার লোয়ার লিমিট হচ্ছে 0 এবং আপার লিমিট হচ্ছে এল, ছোট হাতের এল। এবং কাজ মানে তোমরা কি জানো বলো তো ভাই, বল ইন্টু কি বলো তো ভাই, সরণ, ক্ষুদ্র সরণের জন্য নিলাম ডিএল। এইবার তোমাদের যেটা রেখে আসছে, যেটা 1 নম্বর সমীকরণ দিয়ে মনে করো, এফ এর মান কত রেখে আসছি বলো, উপরে লোয়ার লিমিট 0 আপার লিমিট এল, এই বল ইকাল টু কত রেখে আসছে উপরে, এই যে এফ ইকাল টু রেখে আসছি হচ্ছে, একটু ভালো করে দেখো ভাই, এই যে এফ ইকাল টু রেখে আসছে এটা না, এই যে এই টোটালটা না, এফ ইকাল টু। তাহলে এখন কি লিখতে পারি, এফ এর মানটা বসায় দেবো, তাহলে এখানে দেবো ওয়াই এল ডিভাইডেড বাই এল ইন্টু এ, তার সাথে দিলাম ডেল এল, এটা তো আছে ডেল এল। এখন আমরা ক্যালকুলেশন করব, ঠিক আছে, ক্যালকুলেশন দেখি কি হয়। ক্যালকুলেশন এই দিকে যদি করি, কি বলতো, উপাদান সেম তো, তার রিয়াং গুণাঙ্ক সেম, এটা কি হলো, এটা হলো ধ্রুবক, এই জন্য এটা নিয়ে চলে আসলাম। আর কি কি সেম আছে বলতো, তারের আদের ব্যাসার্ধ, যেটা তোমার এটা জানা জিনিস, যে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত ছিল সেটা, এবং তারের আদি দৈর্ঘ্য কত, এগুলো হচ্ছে ধ্রুবক জিনিস। এগুলো বাম সাইডে নিয়ে আসলাম, লোয়ার লিমিট 0 আপার লিমিট এল, এবার শুধু পড়ে থাকলো এল ডিএল। তাহলে এখন আমরা লিখতে পারি এখান থেকে, তাহলে ওয়াই এ এল, এটির লোয়ার লিমিট 0 আপার লিমিট এল, তাহলে এখানে পড়ে থাকলো এল ডিএল। তাহলে ভাই তোমরা ইন্টিগ্রেশনের সূত্র জানো, ওয়াই এ এল, ঠিক আছে, এল আর ডিএল, এর উপর কিছু না, মানে পাওয়ার 1 আছে, তাহলে কত হবে বলো তো ভাই, 1 1 এল স্কোয়ার হলে ওটা দ্বারাই ভাগ, তাহলে এখানে কি হবে, লোয়ার লিমিট 0 আপার লিমিট এল। তাহলে কি পাইলাম, তাহলে এখানে পাইলাম হচ্ছে ওয়াই এ ডিভাইডেড বাই এল, আর উপরে যদি এল স্কোয়ার বসে তাহলে এটাই হবে এল স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে এটা একটু সাজুগুজু করে লিখবো এইভাবে। তাহলে কীভাবে লিখবো, এভাবে লিখলাম, এই হাফ লিখলাম প্রথমে, লেখার পরে এদিকে দেখো তো এটা লিখলাম ওয়াই এ, উপরে ওয়াই এ এল, এল স্কোয়ার মানে কয়টা এল আছে, 2টা এল, তার মধ্যে একটা এল নিলাম, নিয়ে এর মধ্যে এল ঢুকালাম দেখো, ঠিক আছে, এর মধ্যে বড় হাতের এল নিলাম, পড়ে থাকলো কে, শুধু পড়ে থাকলো 2টা এল ছিল, একটা এল এপারে লিখলাম। তাহলে কি হবে ভাইয়া বলো তো, এই যে হাফ, এটা বুঝিছো কিভাবে লিখলাম, এদিকে দেখো ওয়াই, এই দ্বারা বোঝনি, এখানে হচ্ছে ওয়াই এ, 2টা এল থাকে, একটা এল ভিতরে দিলাম, আর এ এল ভিতরে নিয়ে আসলাম, আর একটা এল তাহলে বাইরে লিখতে হবে। তাহলে এখন কি হলো, হাফ এফ ইন্টু এল। প্রশ্ন হচ্ছে ভাই এফ কিভাবে লিখলেন, এইদিকে দেখো ভাই, আগেই বলে আসছি তোমাদের,
এই যে এফ মানে কত ছিল দেখো তো, 1 নম্বর সমীকরণ কি ছিল, ওয়াই এ এল ডিভাইডেড বাই এল। এটা যদি এখানে থাকে তার পরিবর্তে আমি এফ লিখতে পারবো। তাহলে কৃত কাজ কত হইলো, তাহলে দৈর্ঘ্য বিকৃতির জন্য কৃত কাজ আমরা যদি লিখি এখন, অতএব কৃত কাজ ডাব্লু ইকাল টু আমরা লিখতে পারি হাফ ইন্টু প্রযুক্ত বল ইন্টু দৈর্ঘ্য বৃদ্ধি, ঠিক আছে। এটাই আমরা পাইলাম কৃত কাজ। কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো, যে ভাই বুঝিনি, এরকম কেউ থাকলে যে কোনো জায়গায় প্রবলেম। এটা হচ্ছে তোলা হইলে বইলো, সবুজ তোলা হলে জানাও, নক দিও। আফ্রিদি তোলা হইলে বইলো, হ্যাঁ। ভাই হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখন দাও একক আয়তনে সঞ্চিত স্থিতিশক্তি বা শক্তি ঘনত্ব, এটা ছোট করে দিলাম যাতে এক পেজে লিখতেছি, কারণ এই একই এর সাথেই রিলেটেড। এখন এখানে দিলাম হচ্ছে এটারই আর কি, নিচে লেখো একক আয়তনে সঞ্চিত স্থিতিশক্তি, একক আয়তনে সঞ্চিত স্থিতিশক্তি বা শক্তি ঘনত্ব, ঠিক আছে। তাহলে একক আয়তনে স্থিতিশক্তি বা হচ্ছে শক্তি ঘনত্ব, বোঝা গেল? রিং দাও। আচ্ছা, তাহলে কি হবে একক আয়তনে, যে প্রথমে তারটা নিছিলাম এরকম নিছিলাম, তার দেখো তো, তারটা ছিল এরকম, এরকম ছিল। এই তারের দৈর্ঘ্যটা ছিল এল এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটি ছিল এ। তাহলে আয়তন কি হবে ভাই জানো তো, আয়তন ইকুয়াল টু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, এল হয়। তাহলে একক আয়তনে আমরা বলেছি একক আয়তনে সঞ্চিত স্থিতিশক্তি কত হবে বা শক্তি ঘনত্ব, তাহলে সেটা হবে কি হবে বলতো ভাই, একক আয়তনে মানে নিচে আয়তন, উপরে কি বলতো ভাই, শক্তি বা এনার্জি, মানে কাজের একক জুল, শক্তির একক জুল। তাহলে আমরা লিখতে পারি কি বলে, কি করলাম, কাজের কি বের করছি বলতো, এটা আয়তন, কাজ মানে হচ্ছে হাফ ইন্টু এফ এল, ঠিক আছে। তাহলে এখানে যদি লিখি এভাবে, হাফ ইন্টু উপরে আছে এফ এল, এই আয়তন মানে কি, এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। তাহলে একক আয়তনে সঞ্চিত শক্তি কি হবে, এদিকে দেখো সাজুগুজু করে লিখলাম এভাবে, হাফ এই এ এল নিলাম, উপরে ছোট এল আর নিচের বড় এল, কারণ দৈর্ঘ্য বিকৃতি এটা। আর এটা কি নিলাম, উপরে নিলাম এফ আর নিচে নিলাম এ, একই ব্যাপার, গুণ আকারে থাকছে। তাহলে কি লিখতে পারি, একক আয়তনে সঞ্চিত শক্তি, এই যে মজার বিষয় ঘটে গেছে এখানে, এদিকে দেখো এখানে হয়েছে হাফ এই এল ইন্টু এল, একক দৈর্ঘ্যের পরিবর্তন, এটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি ইন্টু এই যে একক আয়তন, দেখো একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল, সেটা হচ্ছে দৈর্ঘ্য পীড়ন, ঠিক আছে, দৈর্ঘ্য পীড়ন। তাহলে দেখো তো ভাই একক আয়তনে সঞ্চিত শক্তি, তাহলে কি লিখতে পারি, অতএব সূত্র যেটা আমরা পাইলাম এটাই, একক আয়তনে সঞ্চিত শক্তি, এই এখন কিন্তু দৈর্ঘ্য বিকৃতির মধ্যেই আছি, অন্য বিকৃতিতে যায়নি। এটা কিন্তু এই যে টপিক্সটা দেখো, হেডিংটা কি ছিল, ওই জন্য বলতেছি এর স্থিতিস্থাপক শক্তি 1 নম্বরটা করাচ্ছি, দৈর্ঘ্য বিকৃতির জন্য কৃত কাজ, আর ওই দৈর্ঘ্য বিকৃতির জন্য একক আয়তনে সঞ্চিত শক্তি বা শক্তি ঘনত্ব, ওটাই করাচ্ছি, ওই টপিকে আছি, হ্যাঁ। তাহলে কি হবে, একক আয়তনে সঞ্চিত শক্তি, একক আয়তনে সঞ্চিত শক্তি, খুশি আছে আমাদের, সঞ্চিত
শক্তি। একক আয়তনে সঞ্চিত শক্তি হবে হচ্ছে হাফ। এই বাপ্পি আসো, দৈর্ঘ্য পীড়ন জান্নাতুন আসো। হ্যাঁ ভাইয়া। লেখা কি বোঝা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বন্ধ করে দাও। দেখ। আচ্ছা তাহলে একক আয়তনে সঞ্চিত শক্তি হাফ ইন্টু দৈর্ঘ্য পীড়ন দৈর্ঘ্য বিক্রিয়তে, সূত্র লেখা নাও। এটা সূত্র। ঠিক আছে, বন্ধ করো বন্ধ করো, মাইক্রোফোন বন্ধ করে দাও, যে কথা শোনা যাচ্ছে। তাহলে একক আয়তনে সঞ্চিত কি বলো তো ভাই? শক্তি। তোলা হইলে জানাবা। হয়েছে? হয়েছে ভাইয়া। হুম, আচ্ছা ঠিক আছে, পরেরটাতে গেলাম। 2 নম্বর লাগো। নাম্বার 2, 2 নম্বর লাগে। এতক্ষণ করলাম দৈর্ঘ্য বিকৃতির জন্য কৃত কাজ, এরকম। এবার আয়তন বিকৃতির জন্য কৃত কাজ লাগো, তারপরে কিন্তু দেখবো আয়তন বিকৃতির জন্য কৃত কাজ। ঠিক আছে, তাহলে আয়তন বিকৃতির জন্য কৃত কাজ। তাহলে দেখো আবার লেখি এরকম। তাহলে ডাব্লু কাজ মানে হচ্ছে ডাব্লু ইকাল টু নিচে লোয়ার লিমিট উপরে আপার লিমিট, ওরকম ভাবে লিখলাম। কারণ প্রশ্ন হচ্ছে যে এটা অনেকে বুঝতে পারে না যে ভাই এখানে কৃত কাজ ইকাল টু পিডিবি কিভাবে হইলো। ঠিক আছে, তোমাদের প্রশ্ন হচ্ছে যে এখানে কৃত কাজ ইকাল টু পিডিবি কিভাবে হইলো, এটা কি বুঝছো কেউ? এখানে বলো তো ভাই, চাপ মানে কি বলো? বলো, একক ক্ষেত্রফলের উপর কি প্রযুক্ত বল। ঠিক আছে, তাহলে বল ইকাল টু কি হবে? বল ইকাল টু পিএ। ভাই আয়তন মানে কি বলো তো? আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। আর কি বলো তো ভাই? ক্ষেত্রফল ইকাল টু কি বলো কেউ? এই ক্ষেত্রফল ইকাল টু হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে এল স্কোয়ার, আর আয়তন মানে হচ্ছে এল কিউব। তাহলে এখন দেখো তো ভাই, পিডিভি, পি মানে হচ্ছে কি বল ইন্টু কি বলতো ভাই ক্ষেত্রফল, আর ভি মানে কি হচ্ছে বলতো আয়তন, তাই না? তা আয়তন মানে কি হবে? আয়তন মানে ভি দিলাম মনে করো, উপরে এফ, এই ক্ষেত্রফল মানে এটা হচ্ছে এল স্কোয়ার, আর আয়তন মানে হচ্ছে এল কিউব। তাহলে কাটাকাটি করলে কি হয় বলতো? এফ এল। দেখো দুইটা এল আর নিচে একটা এল আছে, তাহলে কি হয় বলতো? বল ইন্টু সরণ মানে তো হচ্ছে কাজ। বুঝিছো এটা কিভাবে কাজ হয়? পিডিভি, এই যে পিডিভি করলে ওই একক বসালে বল ইন্টু এই যে কি আসে বলতো ভাই? সরণই আসে, এই জন্য পিডিভি ইকাল টু কাজ। আর প্রশ্ন হচ্ছে এই আদি আয়তন আগে বিকৃতি ছিল 0 মনে করো, তারপরে বল যখন প্রয়োগ করলা বিকৃতি হলো, যে ছোট হাতের ভি পড়াইছিলাম, সে আয়তন বিকৃতি কি ছিল মনে আছে? যে সাইডে একটু লেখা দিই তোমাদের, স্মরণ করে দিই। আয়তন বিকৃতি ছিল এরকম, ধরো কে দ্বারা যদি লিখি, এটা দ্বারা লিখছিলাম তোমাদের বেলা, লিখলেই হলো, সমস্যা নেই। ধরে নাও কে এ দ্বারা লিখলাম। দৈর্ঘ্য দেখো তো, আয়তন পীড়ন ডিভাইডেড বাই কি বলতো ভাই? আয়তন বিকৃতি। এই তো ছিল। এই আয়তন ইয়ার বেলায় একক ক্ষেত্রফলের উপযুক্ত বলকে চাপ লিখেছিলাম, চাপ প্রেশার, আর এটা ছোট হাতের বি আর এটা ভি। তাহলে এটা কি হয়? পিভি আর নিচে হচ্ছে ছোট হাতের ভি। ঠিক আছে, তাহলে প্রেশার ইকাল টু এখানে কি হবে ভাই বলো তো? প্রেশার, এই যে প্রেশার ইকাল টু এখানে হবে হচ্ছে কেভি, এই যে এখানে চলে যাবে, দুটা নিয়ে কাজ করবো। দেখো এই কে নিয়ে কাজ করছি আর এই যে এই লাস্টেরটা নিয়ে কাজ করছি, তাহলে কি হবে? পি ইকাল টু কি হবে? কে ছোট হাতের বি ডিভাইডেড বাই বড় হাতের বি।
ঠিক আছে, এরকম সিস্টেমটা ছিল। তাহলে এখন এই পি এর মানটা বসাও তো ভাই। পি এর মানটা হবে কে ছোট হাতের বি ডিভাইডেড বাই কি বড় হাতের বি, আর এখানে হবে ডিভি ছোট হাতের বি। ভাই আমরা যেটা জিনিস জানি সেটা হচ্ছে এই যে কে সেম, তরলের উপাদান সেম, তো কে সেম, বুঝা গেছে? আয়তন গুণাঙ্ক সেম এবং আদি আয়তন সেম, তাহলে এখানে কি পড়ে থাকে 0 ভি, তাহলে এখানে থাকে ভি আর এখানে থাকে ডিভি। ওই ক্যালকুলেশন করলে আগের মতোই হয়, হাফ একবারে করলাম আর করলাম না। আর যদি বলো করতে হবে তাহলে এরকম কে ভি, এখানে হবে হচ্ছে ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2, তার উপর কি লোয়ার লিমিট 0 আপার লিমিট হচ্ছে ভি, এটা করলে হয় এরকম হাফ, ঠিক আছে, ইন্টু কে ডিভাইডেড বাই ভি কে ডিভাইডেড বাই ভি লিখলাম, যেটা বড় হাতের ভি, আর এখানে থাকে ভি স্কোয়ার, এই যে ভি স্কোয়ার উপরে, একই ব্যাপার, এই যে হাফ সামনে লিখলাম। তাহলে এটাই হবে কাজ, কিসের কাজ? আয়তন বিকৃতির জন্য কৃত কাজ, আয়তন বিকৃতির জন্য কৃত কাজ। এবার যদি বলি শক্তি ঘনত্ব কত হবে, শক্তি ঘনত্ব তো জানোই, শক্তি ঘনত্ব মানে কি বলতো ভাই, একক আয়তনে কৃত কাজ, তাহলে এটা আয়তন বিকৃতির জন্য কৃত কাজ আমরা পাইলাম। এবার দেখবো হচ্ছে শক্তি ঘনত্ব, এটারই শক্তি ঘনত্ব, শক্তি ঘনত্ব মানে একক আয়তনে কৃত কাজ। তাহলে এখন কৃত কাজ কত ছিল আমরা অলরেডি বের করে ফেলছি, ডাব্লিউ ইকাল টু হাফ কে ভি ইন্টু হচ্ছে ভি স্কোয়ার, ঠিক আছে, আর নিচে হচ্ছে আয়তন ভি। তাহলে ভাই আর নিচে কিছু নাই মানে 1 আছে, 1 চলে যাবে উপরে, ভি থাকবে এখানে নিচে, তাহলে এভাবে লিখতে পারি না, হাফ কে ভি, একটা ভি এখানে নিয়ে এসে দিলাম, দুটা ভি আছে ভি স্কোয়ার উপরে, আর এর নিচের একটা দিলাম হচ্ছে বড় হাতের ভি ইন্টু একটা যে ছোট হাতের ভি রেখে দিয়েছিলাম এর নিচে একটা বড় হাতের ভি দিলাম, মানে ভি স্কোয়ার হওয়ার কথা ছিল তো, এই যে ভি ভি দুটা ভি, এই যে দুইটা ভি। তাহলে এখান থেকে কি লিখতে পারি, এদিকে দেখো তো ভাই মনে পড়ে, এটা কি ছিল কে ভি ডিভাইডেড বাই ভি, পীড়ন না, এটাই তো পীড়ন, কি পীড়ন, আয়তন পীড়ন, আয়তন পীড়ন মানে চাপ, এই চাপ ইকাল টু তো আমরা বের করলাম, এই যে আয়তন পীড়ন, চাপ মানে হচ্ছে এফ ইকাল টু এ। তাহলে এখানে লিখতে পারি কি হলো, তাহলে শক্তি ঘনত্ব বা একক আয়তনে বুঝা গেছে সঞ্চিত শক্তি, সেটা হবে কি এখানেও তাই। তাহলে একক আয়তনে সঞ্চিত শক্তি হাফ ইন্টু এটা মানে হচ্ছে এই টোটালটা মানে হচ্ছে আয়তন পীড়ন, তাহলে এখানে লিখতে পারি আয়তন পীড়ন ইন্টু এটা আয়তন বিকৃতি, আয়তন বিকৃতি, ঠিক আছে। তাহলে শক্তি ঘনত্ব, শক্তি ঘনত্ব, তাহলে পেলাম শক্তি ঘনত্ব, তাহলে শক্তি ঘনত্ব ইকুয়াল টু হাফ ইন্টু আয়তন পীড়ন আয়তন বিকৃতি, বুঝা গেল? এবার আমাদের থাকলো কি ভাই বলো তো, কিন্তন বিকৃতির দরুন কৃত কাজ। ভাই কষ্ট হলেও শেষ করতে হবে আজ, কিন্তন বিকৃতির জন্য কৃত কাজ, 1 ঘন্টা যদি হয়ে গেছে, যেহেতু সবগুলোর কাজ শেষ করতেছি, প্রথমে করলাম দৈর্ঘ্য বিকৃতির জন্য কৃত কাজ, আয়তন বিকৃতির জন্য কৃত কাজ শেষ হলো, এখন পড়াবো হচ্ছে 3 নম্বর কিন্তন বিকৃতির জন্য কৃত কাজ, নাম্বার 3। তোমাদের পিডিএফ আমি দিয়ে দেব, ভালোভাবে বুঝবা এবং যদি জিজ্ঞেস বুঝতে না পারো প্রশ্ন করবা। কিন্তন বিকৃতির জন্য কৃত কাজ, খাতা কলম নিয়ে বসবা, না হলে কিন্তু অনেকক্ষণ দেরি করা হচ্ছে, তো অনেকক্ষণ সময় ধরে পড়ানো হচ্ছে, ঘুম ধরবে কিন্তু। দেখো কিন্তন বিকৃতির জন্য ধরুন কৃত কাজ, কিন্তন বিকৃতি, কিন্তন বিকৃতি কি তোমাদের একটু দেখাচ্ছিলাম কিন্তু এরকম, এটা মনে করো একটা রাবার, রাবারের তুমি কি করছিলা, এই যে নিচের প্রান্ত মনে করো সুপারগুলো আঠাতে একটা বেঞ্চের উপর রেখে দিছে মনে করো,
এটাই হচ্ছে মনে করো বেঞ্চের এই প্রান্ততে তুমি হচ্ছে সুপারগুলো আটাতে এটা মনে করো লাগাই দিছিলা, এই আর কি। ঠিক আছে, এই প্রান্ততে সুপারগুলো আটাতে মনে করো বন্ধ করে দিছো। বুঝছে? এবার করছো কি, এবার থেকে ফোর্স লাগাইছো, বল লাগাইছো এফ। এবার কি হবে, ফোর্স যদি এপারে হয়, এইদিকে একটু দৈর্ঘ্য কি হবে বলো তো ভাই, এদিকে বাঁকা হয়ে যাবে না? এদিকে বাঁকা হবে তো, এরকম মনে করো এদিকে বাঁকা হয়েছে এরকম, আর আর একটু পিছনে দিই, বাঁকার পরিমাণটা হয়েছে এরকম মনে করো, এই বাঁকা হয়ে গেছে, একটু মিশিয়ে দিই। আচ্ছা, তাহলে এখন বাঁকা হয়ে গেছে, সেই বাঁকাটা হচ্ছে এইখান থেকে আসছে এরকম, আর এখান থেকে আসছে এরকম। ঠিক আছে, এটা এখান থেকে উঠবে, এটা এইদিকে যাবে মনে করো আর কি। আচ্ছা, একটু ইয়ে হইল, এটা এইদিকে দিই, এটা এখানে দিই। বুঝছে? এটা এখান থেকে এতটুক কি হয়ে গেল বলো তো ভাই, এতটুক হচ্ছে বাঁকায় গেল, এই সামনের দিকে ঝুঁকে গেল এতটুক, এই যে এতটুক। ঠিক আছে, তাহলে কতটুক মনে করো, আগে ছিল সবগুলো, এই যে এতটুক দৈর্ঘ্য তোমার কি হলো বলো তো ভাই, এতটুক কিন্তন বিকৃতি হলো বা মোচড় বিকৃতি হলো এতটুক। এই রাবার নিচে সুপারগুলো আটা দেওয়া বন্ধ করে দিছে মনে করো, এই যে এটা সুপারগুলো আটা দ্বারা বন্ধ করেছে, যে লালটা দিলাম, এই যে এই সুপারগুলো আটা দ্বারা এটা বন্ধ করে দিছে মনে করো। আর এই দিক থেকে ক্ষেত্রফলের উপরে হচ্ছে তুমি বল দিছো এফ, এবং ডাইমেনশন যেটা হবে প্রত্যেকটার দৈর্ঘ্য হচ্ছে ডি, সবগুলা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এরকম দেওয়া হয়েছে আর কি। এখানে একটা কোণ তৈরি করবে, এই যে কোণ, এরকম কোণ হবে মনে করো, আগে ছিল এরকম এই সোজাসুজি, এখন ওইদিকে বাঁকায় গেল, এই সেই কোণটা হবে থিটা, এটা ডি আর এটা হচ্ছে এল। তাহলে এখন এই যে এই কোণটা হচ্ছে থিটা, এই কোণটা থিটা। তাহলে এখন কি হবে, ওই যে থিটা ইকাল টু কি ছিল, ট্যান থিটা ইকাল টু দৈর্ঘ্য, দেখো তো একক মাত্রায় মাত্রার যে পরিবর্তন হয়, আর এ মানে ক্ষেত্রফল মানে কি হবে, এখানে প্রত্যেকটার যদি দৈর্ঘ্য হয় এল, এল দেয় বোঝাই তোমাদের, আমি প্রত্যেকটা দৈর্ঘ্য দিলাম এল, ডি ডি দিলাম না মনে করো, এই যে এটা দৈর্ঘ্য দিলাম এল, এটা বাহুর দৈর্ঘ্য এল, এটার দৈর্ঘ্য এল, এল দৈর্ঘ্যে এল পরিবর্তন হচ্ছে, তাহলে ট্যান থিটা হবে এল ডিভাইডেড বাই এল। আর আমরা জানি ক্ষেত্রফল মানে হচ্ছে এল স্কোয়ার, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দেখো তো ভাই, এটা একটা ঘনক নিচে মনে করো, ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এল বলে দিলাম, ধরো ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য, ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এল। ঠিক আছে, তাহলে কিন্তন বিকৃতি কি ছিল, একক মাত্রায় মাত্রার যে পরিবর্তন হয়, তাহলে আদি দৈর্ঘ্য ছিল এল, এল দৈর্ঘ্যে এল এ পরিবর্তন হয়েছে, তাহলে কি হবে কিন্তন বিকৃতি। তাহলে কিন্তন বিকৃতি হবে হচ্ছে, এদিকে দেখো থিটা ইকাল টু এল বাই এল। প্রশ্ন হচ্ছে ভাই আপনি ট্যান থিটার জায়গায় এল বাই এল করলেন কেন? ভাই থিটার মান ক্ষুদ্র হলে ট্যান থিটাকে থিটা লাগা যায়। ঠিক আছে, থিটার মান ক্ষুদ্র হলে ট্যান থিটাকে থিটা লাগা যায়। আমি আবার বলতেছি, তাহলে এখন কি হবে ভাই, এখন যদি কিন্তন বিকৃতি এন দ্বারা প্রকাশ করি, মনে করো সাপোজ এন দ্বারা প্রকাশ করলাম কিন্তন, এদিকে দেখো তো কিন্তন গুণাঙ্ক এল দ্বারা প্রকাশ করলাম, তাহলে হবে কিন্তন পীড়ন ডিভাইডেড বাই কিন্তন বিকৃতি মনে করো। তাহলে কি পাবো সর্বসাফল্যে, সর্বসাফল্যে পাবো হচ্ছে উপরে হবে এফ এল, আর নিচে হবে কি বলতো ভাই এল। বুঝা গেল? তাহলে এখান থেকে বল কি পাবো বলতো ভাই, বল এফ ইকাল টু কি হবে এন এ এল ডিভাইডেড বাই এল। এ মানে কি বলতো এল স্কোয়ার, তাহলে কি হবে এন এল স্কোয়ার এল ডিভাইডেড বাই এল। কাটাকাটি করলে কি হবে, এফ ইকাল টু কি পাবো, কাটাকাটি যদি করি, কাটাকাটি করলে পাবো হচ্ছে এফ ইকাল টু হচ্ছে এল, উপরের এল নিচের এল কাটলে কি হবে বলো তো এন এল এল। ঠিক আছে, এটা হবে।
তাহলে এল সরণের জন্য কৃত কাজ কি হবে? এল সরণের জন্য কৃত কাজ, এল সরণের জন্য কৃত কাজ কি হবে? ডাব্লিউ ইকাল টু লোয়ার লিমিট ওই একইভাবে এর আগে তোমাদের করালাম এল এফ ডিএল, এফ এর মান আমরা বসাই, এখানে এফ এর মান হচ্ছে কি পাইলাম? এফ এর মান পাইলাম হচ্ছে এন এল স্কোয়ার এল ডিভাইডেড বাই এল, ঠিক আছে? ও এফ এর মান পাইলাম যেটা এন এল এল, তাহলে কি হবে? এন এল এল, আর এখানে আছে ডিএল। এই যে এফ এর মানটা বসালাম। এই সবুজ আছো? তাহলে আগে হ্যাঁ ভাইয়া। হ্যাঁ আছি। আচ্ছা, তাহলে এখন দেখো তো ভাই, কিন্তন গুণাঙ্ক ধ্রুবক রাশি, উপাদান সেম তো কিন্তন গুণাঙ্ক সেম, আদি দৈর্ঘ্য আমাদের জানা। এখানে খালি অজানা জিনিস আছে হচ্ছে কতটুক দৈর্ঘ্য পরিবর্তন হবে বা কতটুক মাত্রা পরিবর্তন হবে, এটা রাখলাম। এটা ক্যালকুলেশন করলে এরকমই হয়, এন এল এল স্কোয়ার ডিভাইডেড বাই 2, লোয়ার লিমিট 0 আপার লিমিট এল। তাহলে কি হবে? এখানে হাফ ইন্টু এই এখানে এল স্কোয়ার মানে দুইটা এল আছে, একবারে করলাম এন এল এল, আর একটা এল এখানে রাখলাম। তাহলে এটা মানে কি? এন এল এল মানে বড় হাতের এল ছোট হাতের এল, মানে এফ ছিল না এটা, এই যে এফ এফ। তাহলে এখন লিখতে পারি কাজ ইকাল টু হাফ ইন্টু এটা মানে ছিল বল, বল ইন্টু সরণ, ঠিক আছে? এটাই কাজ। তাহলে একক শক্তি ঘনত্ব কত হবে? এই দৈর্ঘ্য বিকৃতি আর কিন্তনের জন্য সেম কাজ, সেম। তাহলে শক্তি ঘনত্ব হবে একক আয়তনের মোট শক্তি বা কৃত কাজ হাফ ইন্টু ডাব্লু মানে আছে উপরে এফ এল আর নিচে হবে ভি, ভি মানে হচ্ছে কয়টা এল? 3টা এল, হাফ ইন্টু এফ উপরে আছে ছোট হাতের এল, আর আয়তন মানে কয়টা এল? 3টা এল, এল স্কোয়ার ইন্টু এল, মানে এই আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, ভি ইকাল টু এল কিউব। তাহলে এটা যদি একটু সাজায় লিখি, হাফ ইন্টু উপরে হবে এদিকে দেখো এফ এল স্কোয়ার, আর এই জায়গায় লিখলাম এফ এল একটা যে ছিল। তাহলে এটা কি লিখতে পারি ভাই? এটাও লিখতে পারি। তাহলে কি? শক্তি ঘনত্ব ইকাল টু, অতএব শক্তি ঘনত্ব ইকাল টু হচ্ছে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। এখন প্রশ্ন হচ্ছে ভাই এটা পীড়ন আপনি কিভাবে লিখলেন? অনেকেই বুঝতে পারেনি যে ভাই এটা পীড়ন কিভাবে হলো। এটা নাই বুঝলাম বিকৃতি, আদি দৈর্ঘ্যের পরিবর্তন বা আদি মাত্রার পরিবর্তন। তাহলে এফ এল স্কোয়ার সমান সমান বিকৃতি কিভাবে হলো? ভাই এটা কিন্তু করতেছি কোথায় বলো তো? কি না কাজ করতেছি? আয়তন। এই যে আয়তন না কিন্তন বিকৃতির জন্য। তাহলে কিন্তন বিকৃতির জন্য তোমাকে যদি আমি একটু দেখাই, দেখো কিভাবে কাজ করে, যে এটা কিভাবে আমাদের এটা হচ্ছে পীড়ন হলো, এই যে মাঝখানের এটা কিভাবে পীড়ন হলো সেটা যদি একটু তোমাকে দেখাই। এদিকে দেখো, আমরা জানি হচ্ছে এদিকে দেখো তো ভাই, কিন্তন গুণাঙ্ক ইকাল টু কত হবে? এফ বাই এ ডিভাইডেড বাই এল বাই এল, ঠিক আছে? তাহলে এখানে হবে এফ বাই এ মানে কি হবে? এটাই তো পীড়ন। তাহলে পীড়ন ইকাল টু উপরে এল চলে যাবে, তাহলে উপরে কি হবে? এন এল, নিচে হবে কি বলতো ভাই? এল, এই তো। তাহলে এখন তুমি যদি কি করো এটাকে, এই এফ এ মানে কি? ক্ষেত্রফল মানে কি? এল স্কোয়ার না, মিটার স্কোয়ার হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে উপরে এটা কি হবে বলো তো? এন এল এল। তাহলে এটাই তো লিখেছি এফ এল স্কোয়ার মানেই তো, এই যে এফ এল স্কোয়ার মানেই তো হচ্ছে কি ভাই বলো তো ভাই? এটাই লিখেছি হচ্ছে পীড়ন, এই যে পীড়ন, ঠিক আছে? বুঝতে পারছো? এই এল স্কোয়ার মানে হচ্ছে ভাই এফ ডিভাইডেড বাই এ মানে তো পীড়ন জানো, কিন্তু এল স্কোয়ার মানে হচ্ছে এ মানে ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে আমরা এই যে শক্তি ঘনত্ব সব সূত্রগুলো সেম, কি সেম? শক্তি ঘনত্ব ইকাল টু হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, ঠিক আছে? এখানে ক্ষেত্রেও পীড়ন ইন্টু বিকৃতি। তোমরা কি বুঝতে পারছো ভাই? আপনি যে বুঝিছো? এই রাখি আসিস, ভাইয়া বুঝতে পারছিস? হ্যাঁ আমাদের পারি। কে কে আছে? মেয়েদের মধ্যে কে আছে? ইয়া আছে, এই মুশফিকা আছে?
আহ, নাই তো ভাইয়া। এখন কয়জন মোট? ভাইয়া শিলা, জান্নাতুন, তারপরে টিমা, আফ্রিদি, ইমন আছে। ও ইমা মানে আমাদেরকে এটা ওই কি? টিমা ভাইয়া। ও তিমা আছো? এই তিমা বুঝতে পারছো? জি ভাইয়া। ও আর আমাদের আছে কে আরেকটা ওই যে সানজিদা মানে শিলা। শিলা হ্যাঁ, শিলা। শিলা কি বুঝতে পারছো ভাই, না ঘুম ধরে গেল? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা আজ কিন্তু অনেকই পড়ানো হয়ে গেল, তাহলে থাক আজ আর কিছু অঙ্ক করালে আর একটা ক্লাস নিলে এই অধ্যায় শেষ। বুঝতে পারছো? তারপরে পরের অধ্যায়গুলো পড়াবো।